স্বাধীনতা একবারই হয়েছে, সে 1971 সালে। আমরা সেই 71 সালের সে স্বাধীনতা সংগ্রামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক। এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের এই যে আজকে তারেক রহমান, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা ইতিহাস, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু অতএব দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কিছু নাই, এটা হতে পারে না। তারপরে বলা হয় কি যে এটা বিপ্লব। আমি এটাকে বিপ্লব বলতে চাই না। বিপ্লবের অর্থ আরো অনেক গভীর। এটা বলতে এক ধরনের বিপ্লব বলতে পারেন, তবে এটাকে বলা, এটা যদি চরিত্র, আমরা প্রকৃত চরিত্র উদ্ঘাটন করতে যাই তাহলে বলতে হবে এটা ছিল গণ অভ্যুত্থান। বা এটাকে আমি আমার লেখার মধ্যে বলেছি এটা এক ধরনের রেনেসাঁ। এটা ইউরোপের রেনেসাঁর মতো ওই ধরনের রেনেসাঁ নয়, তবে একটা জায়গায় ইউরোপের রেনেসাঁর সাথে এর মিল রয়েছে। সেটা কি? সেটা হলো জাগরণ। যেটা সেই জাগরণের সাথে এর মিল রয়েছে, সেই কারণে এটাকে আমরা এই একটা রেনেসাঁ বলতে পারি। যাই হোক, সেই আলাপে যাচ্ছি না, সেটা দীর্ঘ আলাপ। আমি যেটা বলতে চাই যে তারেক রহমানকে, এটা আমার বলা মার কাছে বাঁশির গল্প বলা, কারণ আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই তারেকের অনুসারী, আপনারা সবাই জিয়ার সৈনিক। আপনাদের কাছে এই বিষয়ে আমার বেশি কিছু বলার নাই, তবে দু একটি কথা আমি নিবেদন করে আমার বক্তব্য শেষ করব। এই বইতে আছে, আমি প্রথমত এই গ্রন্থ যারা রচনা করেছেন, ডাক্তার মওদুদ আলমগীর পাভেল এবং ডক্টর সাইমন পারভেজ, তাদেরকে আমি অভিনন্দন জানাই, কারণ তারা তারেক রহমান সম্পর্কে অনেক অজানা কথা এখানে তুলে এনেছেন এবং তারেক রহমানের সংগ্রামী জীবনের একটি ছবি এই গ্রন্থে এসেছে এবং সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আদর্শ যে পাবলিশার, যে প্রকাশক, তাকেও ধন্যবাদ জানাই এই গ্রন্থটি প্রকাশ করার জন্য। এখানে এই বইতে আমি যখন পড়ছিলাম, একটি ঘটনা আমাকে খুব আকৃষ্ট করেছে। সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, তখন তিনি বিদেশ সফরে যেতেন, মাঝে মধ্যে বিভিন্ন দেশে যেতেন রাষ্ট্রীয় সফরে, কখনো কখনো সাথে যেতেন আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। তো এরকম এক সফরে আসার থেকে ফিরে আসার পর তারেক তখন বালক, তার শৈশব অতিক্রম করেছে। তো তিনি বলছে তার যে বাবা, এই যে তুমি যখন বিদেশে যাও, তো তখন তো দেখি ওখানে তুমি যে রাজার ছেলেরা, তারপরে তারা সব একসাথে বসে, তারপরে তারা যখন বিদেশে যায় তখন তাদের সাথে তাদের ছেলে মেয়েরা যায়। তো আমাদেরকে কেন তোমরা দাও না? তো জিয়াউর রহমান উত্তর দিচ্ছেন, তুমি রাজার ছেলে নও, যাওয়া করতে যাও। এই হলো শহীদ রাষ্ট্রপতি, আর এই হলো তারেক রহমান। এইভাবে তার শৈশব কেটেছে, এইভাবে তার জীবন শুরু। এবং তাকে এই নেতৃত্বে দিয়ে আসে তার চারিত্রিক গুণাবলী এবং তার যে সার্কমস্টেন্সেস। ম্যাক্স ওয়েবার বলে একজন সমাজবিজ্ঞানী আছেন, এটা বইয়ের কথা বলছি, জার্মান সমাজবিজ্ঞানী, খুব বিখ্যাত দার্শনিক। তো তিনি বলেছেন যে নেতৃত্বে আসতে হলে দুটি গুণ দরকার, দুটি জিনিসের দরকার। একটা হলো পার্সোনাল কোয়ালিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল, এক মানে ব্যক্তি তার যে চারিত্রিক গুণাবলী, আরেকটা হলো কম্বিনেশন অফ সার্কমস্টেন্সেস।
অর্থাৎ পারিপার্শ্বিক ঘটনাবলী বা দেশের ঘটনাবলী, এই দুই বৈশিষ্ট্যের কারণে একজন নেতৃত্বের আসলে আসীন হন। আমরা যদি তারেক রহমানের জীবন পর্যালোচনা করি, আমরা দেখতে পাব এই দুটো ঘটনায় তার জীবন চরিত, তার আদর্শ এবং পারিপার্শ্বিক ঘটনাবলী, এই দেশের অবস্থা তাকে এই নেতৃত্বের আসনে আসীন করে, তাকে টেনে নিয়ে আসে। যেমন করে জিয়াউর রহমানের জীবনে ঘটেছিল। জিয়াউর রহমানও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় আসে আপনারা জানেন। এটা ঘটনা চক্রে তিনি এই দেশের স্বার্থে, এই দেশের জনগণের ডাকে সাড়া দিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। যাই হোক, এগুলো আপনাদের যারা নিয়ে করতে বলবো না। কিন্তু তারেক রহমান, যেটা আমার কাছে যেটা সবচেয়ে মনে হয়েছে, যে তিনি তার যে দেশপ্রেম, যে তিনি যে জনগণকে যে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন এবং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে অঙ্গীকার করেছেন, তাতেই তিনি মহান। তিনি এখানে দেখেন, একটি এই বইতে আছে, শেষ পৃষ্ঠায় দেখেন, বলছেন আমার ব্যক্তিগত জীবনেও নির্যাতন হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, মাকে নির্যাতন করা হয়েছে এবং ভাই তাদের অত্যাচারে মারা গেছে, আমাদের বহু নেতাকর্মী স্বজন মারা গিয়েছেন, কিন্তু আমরা এই নির্যাতনের জবাব তাদের মতো হিংসার মাধ্যমে দেব না, আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেব। এই যে জেনারোসিটি, প্রথম কথা হলো যে নির্যাতন কথা বলছে, এটা তো মাত্র দুইটা বাক্য, কিন্তু তার নির্যাতন এবং ছাত্ররা কিন্তু সবসময়, আমরা সব আন্দোলনে আপনারা দেখবেন যে তারা সামনে ছিল, কিন্তু তারপর তারা আবার ক্লাসরুমে ফিরে গেছে। দুর্ভাগ্যবশত আজকে লেখাপড়া শেষ বেশি, একজন এই দেশের প্রবীণ শিক্ষক হিসেবে আমার খুব দুঃখ লাগে যে আজকে আর লেখাপড়া নাই, লেখাপড়া শেষ, লেখাপড়ার বান একদম সর্বনিম্নে। জ্ঞান বিশ্ববিদ্যালয় হল জ্ঞান চর্চার পীঠস্থান, এখানে জ্ঞান চর্চা হবে, জ্ঞান আহরণ হবে, জ্ঞান বিতরণ হবে, জ্ঞান সৃষ্টি হবে, কিন্তু তার কোনোটাই এখন আর হয় না। এখন হয় দলবাজি। আপনার 16 বছরে ওইটাকে আপনার রাজনীতির, আপনার সেই দলীয় রাজনীতির আপনার সেই কারখানাতে পরিণত করা হয়েছে। আজকে ছাত্র বন্ধুদের কাছে আমার আবেদন যে আপনারা ক্লাসে ফিরে যাচ্ছেন, আপনারা লেখাপড়া করে আগে, আপনাদের সবাই তো রাজনীতি করবে না, যারা রাজনীতি করবে না তারা লেখাপড়া করে আগে, তাদের লেখাপড়া শেষ করে জ্ঞান অর্জন করে তারপরে যারা রাজনীতি করেন, এটা থাকে। যাই হোক, আমাদের কথা কে শুনে বলেন, আমাদের কথা তো কেউ শুনবে না আর কি। সেই তাই অন্তর্বর্তীকালীন সরকার, আমি অনেকগুলো লেখা লিখেছি যেখানে আমি বলেছি যে আপনারা আসছেন, আপনারা অন্তর্বর্তীকালীন, বলে রাখতে হবে আপনাদের কাজ হলো একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া জাতিকে, এবং একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে আপনাদের দায়িত্ব। কিন্তু সেগুলো না করে সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার করবেন, সংস্কার করেন যতটুকু প্রয়োজন। এই অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার শেষ করে আপনারা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।